আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন। অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি, অনেকে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার? ওকে। তো প্রিয় এমসিকিউ পরীক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ 1 থেকে 7 পর্যন্ত। দেওয়ানি কার্যবিধির আদেশ 1 থেকে 7 পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদেরকে দিয়ে রাখি। ধারা দেওয়ানি কার্যবিধি যারা কঠিন মনে করেন তাদের জন্য ধারা 1 থেকে 35-এর খ, ধারা 96 থেকে 115 এবং আদেশ 1 থেকে 20 যারা দেওয়ানি কার্যবিধির খুব কঠিন মনে হয়, কঠিন অনেক বৃহৎ সাগর মনে হয়, আমি মনে করি আমার ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনারা দেওয়ানি কার্যবিধি থেকে যে 20টি নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে, এইটুকু যেটুকু দেখাইলাম এইটুকুর মধ্য থেকে আপনি 15-16টি কমন পেয়ে যাবেন। গতবারও কিন্তু তাই হয়েছে। যারা দেওয়ানি কার্যবিধি অনেক কঠিন 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 মনে করেন তাদের জন্য আমার এই সাজেশন, এইটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোথায়? আমরা ইতিমধ্যেই ধারা 1 থেকে 35-এর খ ধারা পর্যন্ত ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি। গতকাল পরীক্ষা হয়েছে, আপনারা অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আমরা দেখতে পেয়েছি। পরীক্ষার খাতাগুলো আজকে আমরা ক্লাসের পরে দেখে আপনাদেরকে রেজাল্ট এবং পরীক্ষার প্রশ্নের সমাধান ইনশাল্লাহ দিয়ে দেব। এবং পাশাপাশি আমরা দেখেন ধারা 96 থেকে 115 ধারা, এইটুকুর মধ্যে আপনারা দেখেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এর মধ্যে কিন্তু প্রশ্ন হয়। এবং আদেশ 1 থেকে 20 পর্যন্ত, আদেশ 1 থেকে 20 পর্যন্ত এইটুকুর মধ্যে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে পড়তে পারেন, এটা হচ্ছে আমার সাজেশন, স্পেশাল সাজেশন। আমি গতবার আমার কাছে অনেক কঠিন স্যার রত্না নদী, আপনি আশা করি আমার প্রত্যেকটা ক্লাসে যদি ভালোভাবে যুক্ত থাকেন, দেওয়ানি কার্যবিধি থেকে আপনি 15-16 নাম্বার পাবেন। এমসিকিউ পরীক্ষায় 20 নাম্বার থাকে, তার মধ্যে শুধু ক্লাস থেকেই দেখেন, আমি গতবার যখন পড়িয়েছিলাম এইটুকুই দিয়েছিলাম। যারা বিশ্বাস করে আমার কথাগুলো শুনে ভালোভাবে পড়েছে তারা কি করেছে জানেন?
16-17টা প্রশ্ন কমন পেয়েছে। ফৌজদারি কার্যবিধি অনেক বৃহৎ একটা বড় আইন, তাদেরকেও আমি সাজেশন দিয়েছিলাম এইটুকু পড়েন, সেটুকুর মধ্যে অনেক অনেক প্রশ্ন, 18টা প্রশ্ন আসছে। কে? হ্যাঁ ব্যস্ত, আলামিন ভাই ক্লাসের পরে ফোন দিবেন, ওকে? তো দেখেন আমি যে কথাটা বলেছি গতবার কিন্তু অনেক শিক্ষার্থী দেখেন 2-4 মিনিট আমরা অন্য কথা বলি, হ্যাঁ পরীক্ষার বিষয়ে বলি, তারপরে মূল ক্লাস শুরু করব। এই যে অনেকে আপনাকে সাজেশন দিবে ছোট 4টা আইন আছে, সুনির্দিষ্ট, তামাদি, সাক্ষ্য আইন, বার কাউন্সিল, এইটুকু পড়লেই আপনি 40 নাম্বার থেকে 30 নাম্বার পেয়ে যাবেন এবং বাকিগুলো মোটামুটি পড়েন তাহলে হবে। ওটার জন্য পাশ করা কঠিন। আর আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব 3টা আইন থেকে 60 নাম্বার, পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি। পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি, এই 3টা আইনে কত থাকে সবাই কমেন্ট করবেন। 60 নাম্বার থাকে। তো এই 60 নাম্বার আমি যে টেকনিকে আপনাদেরকে পড়াবো, এই টেকনিকটা ফলো করলেই 40 নাম্বার পাবেন কমপক্ষে। পরীক্ষার হলে কমপক্ষে 60 থেকে 40 পেয়ে যাবেন। লাগে কত? পাশ করার জন্য লাগে 10। আপনার হাতে কিন্তু এখনো 40 বাকি আছে। ফৌজদারির এই যে 3টা আইন বাদে আরো 4টা আইন আছে, ওই 4টা আইনে এখনো 40 বাকি আছে। আপনি কি ওই 40 নাম্বার থেকে 20-25 পাবেন না? কমেন্ট করেন। আমি যে টার্গেটে আপনাদেরকে পড়াবো, হ্যাঁ ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছেন 50+ আমি দেখতে পেলাম ইতিমধ্যেই। আমি যে সাজেশনটা দেব, এই যে 3টা আইনে 60 নাম্বার থাকে, আমি যে সাজেশন অনুযায়ী আপনাদেরকে পড়াবো, আপনারা 60 থেকে কমপক্ষে 40 পাবেন, কমপক্ষে। এটা আমি গ্যারান্টি দিলাম। পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি কার্যবিধি, আমার টার্গেটই হচ্ছে এই 3টা আইন। এই 3টা আইন আপনি যদি ভালোভাবে পড়েন, ভালোভাবে বললে তো বেশি কমন পড়বে। তবে আমি যে সাজেশনটা আপনাদেরকে দেব, এই সাজেশনটা যদি আপনি ফলো করেন, এই সাজেশন ফলো করলে 60 নাম্বার থেকে কত পাবেন? 40। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া আমি তো ক্লাসে। কে বলছেন? আচ্ছা তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন, 1 ঘন্টা পরে ফোন দেন। হ্যাঁ কি বিষয়? ওকে ওকে। এখন দেখেন আমি যে টার্গেটটা আপনাদেরকে, যে টার্গেটে ইনশাল্লাহ পড়াবো, 60 নাম্বার থেকে আমি 40 কিভাবে পাবেন? এই যে 40 দেখেন, এখান থেকে 15 পাবেন এইটুকু পড়লে। ইতিমধ্যেই কিন্তু আমরা 3টা পার্ট করছি। দেখেন আমরা দেওয়ানি কার্যবিধির 20 নাম্বার থেকে 15 থেকে 16 নাম্বার পাবো। 20 থেকে 20 পাওয়ার দরকার আছে? পাশ করার জন্য আপনার দরকার 50। আমরা টার্গেট রাখবো 70। আমরা টার্গেট রাখবো 70, যে আমরা 70টা যেন দাগাতে পারি। 70টা 100% কমন পেলে 100 থেকে 100 কমন পাবেন না। যত বই মুখস্থ করেন, 100 থেকে পরীক্ষার হলে যারা 100 দাগাইছে তারাই ফেল করছে। যারা 70 থেকে 75টা দাগাইছে আমার কথা মতো গতবার, তারা সকলেই পাশ করছে। আমরা এখন থেকে এই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যাব। নুসরাত জাহান সিফা, ওয়ালাইকুম আসসালাম। পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি আর দেওয়ানি কার্যবিধিতে টোটাল 60 নাম্বার। তাহলে আমরা এই 60 নাম্বার এমনভাবে পড়াবো, আপনি 40 গ্যারান্টি সহ বলতে পারি, গ্যারান্টি দিলাম 40 পাবেন। আপনার পাশ করার জন্য লাগে 10। আপনার হাতে আছে এখনো কত? এখনো 40 নাম্বার বাকি। হাতে আছে 40, লাগে 10। এখন দেওয়ানি, তামাদি, সুনির্দিষ্ট, তামাদি, সাক্ষ্য, বার কাউন্সিল। সুনির্দিষ্ট, তামাদি, সাক্ষ্য, বার কাউন্সিল, এই 4টা আইন থেকে কি আপনারা 20 নাম্বার তুলতে পারবেন না? 25 নাম্বার তুলতে পারবেন না? ওইগুলো তো সবই পড়াবো, কারণ সেগুলো কঠিন। ছোট আইন হলেও প্রশ্ন করে কঠিন, ওইগুলো ছোট আইন। কিন্তু আপনি বার কাউন্সিলের পরীক্ষায় দেখবেন তামাদি থেকে, সুনির্দিষ্ট থেকে বেশি কঠিন প্রশ্ন হয়, কারণ সেগুলো ছোট আইন। এখন ছোট আইনগুলো অনেকে আবার, আমি যে টার্গেট দিলাম, অনেকে আবার আপনাকে উল্টা পড়াবে। এই ছোট আইন 40 নাম্বার, এইগুলো একদম মুখস্থ করে ফেলেন, আপনি এখান থেকে 30 পেয়ে যাবেন। আপনার আর 20 দরকার, 20 3টা আইন থেকে পাবেন। আমি বলি ওই টার্গেটে যাব না, আমার টার্গেট 3টা বড় আইন আমি শেষ করব আগে।
ঠিক আছে, কমেন্টের জন্য বুট দেখতে পাচ্ছেন না, আপনি কমেন্টের জন্য যদি বুট না দেখতে পারেন কমেন্টটাকে এইভাবে সরিয়ে দেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে সরিয়ে দেন, দেখছেন, এইভাবে সরিয়ে দিলে কমেন্ট এসে যাবে। এইভাবে আপনার স্ক্রিনকে এইভাবে টাচ করেন, তাহলে হয়ে যাবে। এখন আমার টার্গেট 3টা বড় আইন আমি আপনাদেরকে এমনভাবে আত্মস্থ করাবো, এমনভাবে শেখাবো, পার্ট বাই পার্ট। আমি এখানে 15 নাম্বারের টার্গেট, 20 নাম্বার আমার দরকার নাই, 15 নাম্বার আমি টার্গেট করব। দেওয়ানি থেকে যেন আমি 15 নাম্বার 100% পেতে পারি, 100% পেতে পারি। 3টা পার্ট করেছি। পার্ট নাম্বার 1 আমি শেষ করেছি, ধারা 1 থেকে 35-এর খ শেষ করেছি। দ্বিতীয় পার্ট হচ্ছে ধারা 96 থেকে 115 ধারা। তৃতীয় নাম্বার পার্ট হচ্ছে আদেশ 1 থেকে 20। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার বাকিগুলো কি পড়াবেন না? হ্যাঁ, বাকিগুলো আমি পড়াবো, তবে এগুলোর গুরুত্ব সহকারে বাকিগুলো পড়াবো। এগুলো বেশি বেশি গুরুত্ব। সাজেশন চান অনেকেই, যে স্যার সাজেশন দেন, দেওয়ানি কার্যবিধি অনেক বড় আইন, অনেক বড় আইন। আমি সাজেশন দিলাম এইটুকু, বাকিগুলো আছে, বাকিগুলো পড়াবো। এইগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে বেশি। ওকে, আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন, বা আমার যে কথাটা ক্লিয়ার নাকি, বা আমার সাজেশনটা। অনেক গরম। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করবেন যে আমি যে ফর্মুলাতে মানে আগাতে চাচ্ছি এটা ঠিক আছে কিনা। আমার টার্গেট 3টা বড় আইন আমি শেষ করব আগে। 3টা বড় আইন এমনভাবে পড়াবো যেন আপনি 60 নাম্বার থেকে 40 নাম্বার 100% এখান থেকে ক্যারি করতে পারেন। বাকি ছোট 4টা আইন আমি আরও এমনভাবে পড়াবো 40 থেকে আপনি 30 পেয়ে যাবেন। তাহলে 40 আর 30 70 নাম্বার আপনার দরকার নাই। আপনি ফায়ার কাউন্সিল পরীক্ষায় 100% দেখবেন 70 নাম্বার কমন আসছে। আপনি বৃত্ত ভরাট করে বাকি 30 নাম্বার বার কাউন্সিলকে দান করে আসবেন। আর বাকি 30 নাম্বার আপনি দাগাবেন না, 70টা দাগাবেন, আর বাকি 30 নাম্বার বার কাউন্সিলকে দান করে আসবেন, যে এটা দান করে গেলাম। ওকে, কমেন্ট আসছে না কেন গো? একটু সবাই কমেন্ট করবেন। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, ওকে, আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মুসলিমা আক্তার। ওকে ওকে স্যার, আমার জন্য ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে ওকে, আবুল কালাম আজাদ, হ্যাঁ, মুসলিম আক্তার যুক্ত হতে পেরেছেন। আমাদের নিয়মিত নতুন একজন সদস্য ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, মুসলিমা আক্তার, স্বাগতম আপনাকে। ওকে স্যার, সৌমিত্র রাজক, তাহলে আমার টেকনিক অনুযায়ী আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ সেরা প্রস্তুতি হবে। তাহলে আমরা আজ আদেশ পড়াবো না, আমি ধারাটাই পড়িয়ে দিচ্ছি, ধারার পাঠ শেষ করব। তারপরে এখন আরেকটা স্যার ভুল করেছি একবার, এবার আপনার গাইডলাইন ফলো করে এগিয়ে যেতে চাই। মৃদুল চক্রবর্তী, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে। হ্যাঁ মৃদুল, অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দেখেন, দেওয়ানি কার্যবিধি আত্মস্থ করতে হলে আমাকে 3টা পার্ট আমি রাখছি, 3টা পার্ট। এক নাম্বার হচ্ছে, দেখেন, মামলা শুরু থেকে ডিক্রি। দেখেন, একটা দেওয়ানি মামলা
আরজি দাখিলের মাধ্যমে শুরু হয়। আমরা শিখেছি ইতিমধ্যে আরজি দাখিল। এই যে আরজি দাখিল থেকে শুরু হয়ে কি হলো, ডিগ্রির মাধ্যমে শেষ হয়, তাই না? ডিগ্রির মাধ্যমে প্রাথমিক একটা স্টেজ শেষ হয়। দেখেন, আচ্ছা, আরজি দাখিল কত ধারা, ডিগ্রি কত ধারা, এটা আমাকে একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকে প্রথমটাই লেট, আপনি রিকোয়েস্ট পাঠাতে পারছিলেন না, তাই একটু লেট হয়েছে। আমি এখনো মূল ক্লাস শুরু করিনি, প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম মাত্র, নো প্রবলেম। আমি এই সাজেশনটুকু পড়তে চাই, রত্না নদী, হ্যাঁ আমি ওই সাজেশনটুকুই পড়াবো। তবে আপনাদেরকে একটা বেসিক জানিয়ে দিচ্ছি, সবাই কমেন্ট করবেন। একটা দেওয়ানি মামলা শুরু থেকে ডিগ্রি, অর্থাৎ আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু হবে, ডিগ্রির মাধ্যমে নিষ্পত্তি হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আরজি দাখিল 26 ধারা, ভেরি গুড। 4 আদেশ 26 ধারাতে আরজি দাখিল হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিগ্রি মাধ্যমে চূড়ান্ত শেষ হয়। ডিগ্রি কত ধারায় আছে? ডিগ্রি সম্পর্কে কত ধারায় আলোচনা করা হয়েছে দেখি, প্রশ্নের উত্তর করবেন। আমি মনে করি আমার সাজেশন ফলো করলে কোনো ছাত্র ফেল করবে না। বলেন, ডিগ্রি 26 ধারাতে আরজি দাখিল, ওকে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ডিগ্রিটা কত ধারায় আছে বলেন তো? রায় এবং ডিগ্রি কত ধারায় আছে? ভেরি গুড রত্না নদী, ভেরি গুড, 33 ধারা। দেখেন, আমরা প্রাথমিক একটা স্টেজ, এটা হচ্ছে একটা প্রাথমিক স্টেজ। একটা মামলা যদি আপনি আরজি দাখিল থেকে ডিগ্রি পর্যন্ত বিবেচনা করেন, একটা দেওয়ানি মামলা, দেখেন আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছি লিখিত সহ একদম ক্লিয়ার হয়ে যাবে আমারটা ফলো করলে। স্যার, সবাই যদি আপনাকে ফলো করে আর স্যার আপনার মতো করে প্রথমবার অ্যাডভোকেট হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, আমি প্রথমবার আপনাকে ফলো করে এমসিকিউ টিকছি, আলহামদুলিল্লাহ। সাদিয়া সুলতানা, আপনি এমসিকিউ টিকছেন, লিখিত দিয়েছেন, আপনার জন্য শুভকামনা। তবে আপনি এখানে কেন? আপনি এখানে আবার যুক্ত হয়েছেন নাকি? একটু আমি কনফিউজড, বুঝতে পারতেছি না সাদিয়া, ওকে। তো দেখেন, মামলা শুরু থেকে ডিগ্রি পর্যন্ত 33 ধারা পর্যন্ত। এখান থেকে আমরা দেখেন, আমরা অলরেডি কিন্তু 1 থেকে 35-এর খ শিখেছি, 3টা ক্লাসে আলোচনা করেছি, অলরেডি শিখেছি। এখন দেখেন, এটা বুঝে দিলাম। দ্বিতীয় পার্টটা কি দেখেন? দ্বিতীয় পার্টটা হচ্ছে এই যে 1 থেকে 35-এর খ পর্যন্ত যে আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে ধারাভিত্তিক আলোচনা, ধারা। এখন দেখেন, আপনি যদি আদেশে যান, আদেশ 1 থেকে 20 আদেশ, এইটুকুর মধ্যে যা বলা আছে, 1 থেকে 35-এর খয়ের মধ্যে যা বলা আছে, আদেশ 1 থেকে 20-এর মধ্যে সেম বিষয়গুলোই বলা আছে। 1 থেকে 35-এর খতে যা বলা আছে, 1 থেকে 20 আদেশের মধ্যে তাই বলা আছে। কেমন? দেখেন, এই যে আদেশ 1 থেকে 20 পর্যন্ত, এখানে কি বলা আছে জানেন? এখানে বলা আছে কিভাবে মামলা দায়ের করতে হবে, কিভাবে সমন পাঠাতে হবে, কিভাবে আরজি লিখতে হবে, কিভাবে পক্ষগণ হাজির না হলে তার পদ্ধতি কি হবে। অর্থাৎ এই যে আদেশ 20-এ আপনি একদম একটা মামলা রায় ডিক্রির মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়। এই যে 33 ধারাতে যেমন আমরা দেখেছি একটা ডিক্রি রায় হয়, তেমনি ভাবে আদেশ 20 এখানেও আপনি ভালো করে দেখবেন, 20 আদেশে কিন্তু রায় এবং ডিক্রি সম্পর্কে বলা হয়েছে, রায় এবং ডিক্রি সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমি প্রথম পার্ট এটা রেখেছি। এই যে 1 থেকে 35-এর খ পর্যন্ত আপনি দেখবেন কমপক্ষে 4 থেকে 5টা এমসিকিউ থাকে। আবার আদেশ 1 থেকে 20 পর্যন্ত লক্ষ্য করবেন 5 থেকে 6টা এমসিকিউ থাকে। 5টায় ধরি 10, এবং 96 থেকে 115 এখানে বলা হচ্ছে আপিল, রিভিশন, মানে এখানে দেখা যাচ্ছে না, আমি উপরে লিখতেছি, দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন
এটুকু লিখে দিচ্ছি। 96 থেকে 115 ধারাতে বলা হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন, এই তিনটা, এই যে তিনটা থেকে 96 থেকে 115 ধারা পর্যন্ত এখানে যে আলোচনাটুকু করা আছে আপিল, রিভিউ, রিভিশন, সেখান থেকে থাকবে আরো কমপক্ষে 5টা এমসিকিউ, তিনটা থেকে, অর্থাৎ আপিল, রিভিউ, রিভিশন, এই তিনটা থেকে থাকবে আরো 5 নাম্বার। তাহলে একটা মামলা শুরু থেকে চূড়ান্ত ডিক্রির মাধ্যমে শেষ হয়। ডিক্রির মাধ্যমে যদি একটা মামলা চূড়ান্ত শেষ হয় তাহলে আপনার, এটা আমরা জানি, আরজি দাখিলের মাধ্যমে ডিক্রির মাধ্যমে শেষ হয়। আরজি দাখিলের মাধ্যমে মামলা শুরু হয়, ডিক্রির মাধ্যমে চূড়ান্ত শেষ হয় 1 থেকে 35 ধারা। আবার 1 থেকে 20 আদেশ, এখানেও সেম বিষয়গুলোই বলা আছে, কিভাবে মামলা দায়ের হবে, কিভাবে সমন যাবে, কিভাবে আরজি লেখা হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। তাহলে দেখেন, একটা মামলা শুরু থেকে ডিক্রি হলো একটা পদ্ধতি, এবং একটা ডিক্রি হওয়ার পরে সংক্ষুব্ধ পক্ষ ওই ডিক্রির বিরুদ্ধে কি কি প্রতিকার পেতে পারে কমেন্ট করবেন। যখন একটা আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি হলো, এই নিষ্পত্তি হওয়ার পরে সংক্ষুব্ধ পক্ষ এখানে তার প্রতিকার কি দেখি। ধরেন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা করলো, এখানে খ নামক ব্যক্তি বিপক্ষে ডিক্রি হলো, খ নামক ব্যক্তি হচ্ছে সংক্ষুব্ধ, তিনি কি প্রতিকার আদালতে চাইতে পারেন ডিক্রির বিরুদ্ধে? আদালতের ডিক্রির বিরুদ্ধে কি প্রতিকার আছে, কি প্রতিকার আছে বলেন তো দেখি, ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি দেখি, আপনারা কমেন্ট করবেন। ফাউন্ডেশন ক্লাস, এটা বুঝতে পারলেই দেওয়ানি কার্যবিধি পাহাড় সমান বড় হলেও, সমুদ্রের মতো বৃহৎ অসীম মনে হলেও আপনার মুষ্টির মতো সহজ হয়ে যাবে। আবুল কালাম আজাদ, চমৎকার চমৎকার কমেন্ট। আপিল, রিভিউ, রিভিশন। তাহলে দেখেন, আমরা 1 থেকে 35 খ পড়ছি, এখান থেকে একটা মামলা শুরু হয়ে ডিক্রির মাধ্যমে শেষ হয়, এটা আমরা শিখেছি। আদেশ 1 থেকে 20 পর্যন্ত শিখব, সেখানে অনেক বিষয় আছে, ডিক্রির মাধ্যমে শেষ হবে। তারপরে প্রতিকার হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন। তাহলে এখান থেকে 5, এখান থেকে 5, এখান থেকে 5। আমি তো প্রশ্নগুলো দেখেছি, কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়, বিষয়গুলো থেকেই কিন্তু আমি এই বিষয়টা অনুধাবন করতে পেরেছি। আর বাকি এখন দেখেন, এই যে এখান থেকে 5, এখান থেকে 5, এখান থেকে 5, তিনটা বিষয়, তাহলে 15 নাম্বার। আর 5 নাম্বার কোথা থেকে আসে? আরও যে বাকি বিষয়গুলো আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা, ইনজাংশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আরও যে বাকি ধারাগুলো আছে না, এডিআর, পরে হচ্ছে ডিক্রি জারি, আরও বিভিন্ন বিষয়গুলো থেকে আরও 5 নাম্বার, তাহলে 20 নাম্বারের প্রশ্ন থাকে দেওয়ানিতে। এখন দেওয়ানিটা কি, যে জটলাটা আপনাদের লাগছিল, যে কঠিন বিষয়টা লাগছিল, যে অনেক বড়, এই যে আমি আপনাদেরকে পদ্ধতি দেখাচ্ছি, সহজ মনে হচ্ছে কিনা কমেন্ট করবেন, সহজ মনে হচ্ছে কিনা। চলুন আমরা ক্লাসে চলে যাই। আমরা ইতিমধ্যে ডিক্রির মাধ্যমে মামলা 33 ধারাতে দেখেছি, একটা ডিক্রির মাধ্যমে মামলাটা শেষ হয়। তবে আমরা আজ আলোচনা করব, ধরেন মামলাটা ডিক্রি হয়েছে, সহজ মনে হচ্ছে আবুল কালাম আজাদ। আমি চলেন আদেশগুলো কালকে পড়াই। আদেশগুলো থেকে 1 থেকে 20 আদেশ পর্যন্ত আমি তো ধরেছি 5, তবে এখান থেকে আপনার 6 থেকে 7টা প্রশ্ন থাকতে পারে, 7টা প্রশ্ন থাকতে পারে। আদেশটা 3 দিন পড়াবো 1 থেকে 20 পর্যন্ত। আমি ধারাগুলোই শেষ করি আগে, তাই না? আমি ধারাগুলোই আগে শেষ করি। চলুন আমরা চলে যাচ্ছি, ডিক্রির মাধ্যমে শেষ হলো, আমরা চলে যাচ্ছি কোথায়? আপিলে। চলেন, ধরেন করিম, দেখেন বাস্তবিক প্রয়োগ দিবেন, তারপরে মনে থাকবে বেশি। এই জমি নিয়ে, এই ভূমি নিয়ে সোহেলের বিরুদ্ধে একটা মামলা করলো, করিম সোহেলের বিরুদ্ধে এই জমিটা নিয়ে মামলা করলো। এখন করিম মামলা করলেও করিম এখানে হেরে গেল, সংক্ষুব্ধ। সহকারী জাজ
আদালত এখানে ডিক্রি দিলেন কাকে? সুহেলকে। ডিক্রি প্রদান করলেন সুহেলকে। সুহেলকে একটা ডিক্রি প্রদান করলেন এই জমিটা নিয়ে করিম এবং সুহেল উভয়ের মধ্যে দেওয়ানি একটা মামলা চলমান। আপনি যখন বলেন তখন সহজ মনে হয়, কিন্তু প্রশ্ন দেখলে সব এলোমেলো হয়ে যায় না। আইনটাকে ভালোবাসতে হবে। রোজা রহমান, চমৎকার। আইনটাকে যদি ভালোবাসতে পারেন তাহলে ভয় জয় করতে পারবেন। আইনটাকে আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে ধারণ করতে হবে। ঠিক আছে? আমরা সবাই কিন্তু মানুষ। আমরা যখন স্কুল জীবন পাড়ি দিয়ে, হাই স্কুলে পাড়ি দিয়ে, তারপরে আমরা কলেজে যখন পদার্পণ করি, তখন কিন্তু আমাদের বয়স 14-15, আমার সম্ভবত 14.5 ছিল। সবাই, আমার সম্ভবত 14.5 ছিল আমি যখন ইন্টারমিডিয়েটে কলেজে যাই, সম্ভবত এরকমই হবে। সবাই দেখেন কলেজে যাওয়ার পরে কিন্তু একটা মোড আসে। যারা যুক্ত আছেন আমার সাথে একমত কিনা, এবং আমরা ছেলেরা, এটা সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমরা ছেলেরা কি করে জানেন? যদি কিছু 4-5 জন বন্ধু বান্ধব থাকে, ঠিক আছে, সুন্দরী মেয়ে কোনটা, ওইটাকে পটাইতে হবে কলেজে। কলেজ লাইফের কথা, তখন কিন্তু আমাদের কিশোর বয়স, তখন তো হচ্ছে আমাদের চোখে রং, তাই না? তখন সুন্দরী মেয়ে কোনটা, ওটাকে পটাইতে হবে। দেখা যাচ্ছে যদি কলে মলে একটা প্রেম করে ফেলেন, কোনো মতে একটা প্রেম হয়ে যায়, বা চোখে চোখে চোখ, প্রেম না হোক, চোখে চোখে চোখ পড়ে যায়, দেখবেন তখন মনের মধ্যে একটা অনুভূতি কাজ করে, এবং সারাক্ষণ দেখবেন ওই ছেলেটার, ওই মেয়েটার প্রতি মনে থাকবে। পড়তে বসলেও ওই মেয়ের কথা মনে পড়বে। যেখানে যাক, তার কল্পনার রাজ্যে ওই মেয়েটা রানী হয়ে যায়। এটা কিন্তু ফিলিংস, লাভ মানে তার প্রেমের একটা যে ফিলিংস, এটা হয়। মাইন্ড করবেন না কেউ, এটা বাস্তব। এটা আমি বাস্তব কথা বললাম কেন? সবার ক্ষেত্রে হবে। যারা মানুষ, আমরা তো সবাই মানুষ, হ্যাঁ, অনেক ভালো ভদ্র ছেলে আছে যারা প্রেমের আশপাশ যায় না, তবে সবার ক্ষেত্রে এটা হয়, ফিলিংস আসবেই। এইরকমভাবে এই যে প্রথম প্রেম সবাই কিন্তু ভুলতে পারে না, কেউ, অনেক মানুষ আছে প্রথম প্রেম কখনো ভোলা যায় না। এখন এই যে আইনটাকে আমরা যখন পড়ব, আইনটাকে ওই রকমভাবে আপনাকে আকর্ষণ করতে হবে। আইনটার প্রতি যখন আপনি আকর্ষিত হয়ে যাবেন, আইনটা যখন আপনার মনের মধ্যে সর্বক্ষেত্রে নেশায় পরিণত হবে, নেশা হয়ে যাবে, নেশা করতে হবে, মানে নেশার মতো মনে করতে হবে যে এটা আমার নেশা, এই আইনটা আমাকে শিখতে হবে। আইনের প্রতি যে আকর্ষণ আপনাকে গড়ে তুলতে হবে। আপনি যেখানেই যান, আপনি বাস দিয়ে দেখা যাচ্ছে জার্নি করতেছেন, মোবাইলে আপনি 2টা আইনের ধারা লিখে বা বইয়ের থেকে ছবি তুলে নিলেন। সবার হাতে তো এখন স্মার্টফোন। আপনি দেখা যাচ্ছে বইয়ের 2টা বা 3টা ধারার ছবি তুলে নিয়ে গেলেন। 1 ঘন্টার একটা জার্নি আপনি কি করলেন? সেটা পড়লেন। এই যে আমি ক্লাস করাচ্ছি, মূল বিষয়গুলো আপনি হেডফোন কানে লাগিয়ে, যেখানে আপনি জার্নি করতে যাচ্ছেন, যেখানে একটু লং জার্নি আছে বা কোথাও মানে দেখা যাচ্ছে অবসরে যাচ্ছেন, বই নেওয়ার মতো সময় নাই, আপনি হেডফোন লাগিয়ে ক্লাসটা আপনি শুনেন, অডিও শুনেন, নো প্রবলেম। আমার যে কথাগুলো ক্লাসের আপনার কানের মধ্যে বাজুক। এই যে একটা নেশা, এই নেশাটা যখন আপনার হয়ে যাবে, আইনটা তখন মজা লাগবে আপনার। প্রত্যেকটা পড়া তখন আপনার মজা লাগবে। আর আইনটা মজা মানে আপনি 100% তখন আইনজীবী হয়ে যাবেন। স্যার আপনার ক্লাসে সহজ মনে হয়, ক্লাস শেষে কঠিন। আসলেও স্যার, আসলে স্যার আইন বিষয়ে পড়ার রস মজা নাই, কিন্তু আপনার কাছে পড়ার পর ভালো লাগতেছে, নেশা হিসেবে নিতে আইন পড়াটাকে। আচ্ছা, ওকে, অনেক অপ্রাসঙ্গিক কথা বললেও মাইন্ড করবেন না কেউ, হ্যাঁ। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই যে করিম এবং সুহেল, এই ভূমিটা নিয়ে যখন তাদের মধ্যে একটা বিরোধ চলমান, তখন ধরেন করিম মামলাটায় হেরে গেল, জিতে গেল সুহেল, তিনি ডিগ্রি পেলেন। তাহলে এখানে দায়িক কে বলেন তো? দায়িক কে হবে? কালকে পড়িয়েছি, দেখি কে বলতে পারেন। এখানে দায়িক করিম এবং সুহেল, এখানে দায়িক কে হবে? দায়িক যিনি মামলায় হেরে যাবেন তিনি হচ্ছেন দায়িক। তাহলে তার প্রতিকারটা কি? আপিল। যদি আপিলের বিধান থাকে আপিল করতে পারবে, আপিলের যদি বিধান না থাকে রিভিউ করতে পারবে, আপিলের বিধান না থাকলে রিভিশন করতে পারবে। এখন আমরা চলুন প্রথমে দেখি আপিল। সরি
করিম, হ্যাঁ করিম, করিম, সোহেল, সোহেল কেন হবে, করিম হবে, করিম, হ্যাঁ করিম হবে দায়িক। তাহলে এই যে করিম তিনি কি করবেন, এই যে সহকারী জাজ আদালতের যে ডিক্রিটা প্রদান করলেন, এই ডিক্রির বিরুদ্ধে করিম উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে কি করবেন, এই যে সহকারী জাজ এই ডিক্রিটা প্রদান করলেন, এই ডিক্রিটা কি করতে, বাতিল, সংশোধন বা পরিবর্তন। এই ডিক্রি বাতিল, সংশোধন, পরিবর্তন, তিনটা কথা আমি বললাম। দেখেন, নিম্ন আদালতের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে, সংজ্ঞাটা লিখে ফেলুন সবাই, আমি কথা মুখে বলে দিচ্ছি। প্রথমে আমরা আপিল আলোচনা করব। আপিল একদম 96 ধারাতে চলে যাবেন সবাই, 96 ধারা, যাদের হাতে বই আছে 96 ধারা থেকে আমরা শুরু করলাম। আপিল, প্রথমে আমরা আপিল আলোচনা করব। এই যে আপিল, আপিলের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথাও পাইবেন না, আপিলের সংজ্ঞা পাবেন না। তবে আপিলটা কি, 96 থেকে 112 ধারা পর্যন্ত আলোচনা করলে আপিল সম্পর্কে যে বিধিবিধান, এই আলোচনাগুলো করলে আমরা জানতে পারি আপিল বলতে বোঝায়, সংজ্ঞাটা লিখেন কলম যাদের আছে, নিম্ন আদালতের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে সংক্ষুব্ধ পক্ষ মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দায়ের করেন তাকে আপিল বলে। আরও সহজ বলি যে নিম্ন আদালতের কোনো রায় বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উক্ত রায় বা ডিক্রি বা আদেশ বাতিল, সংশোধন বা পরিবর্তনের জন্য উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত আনয়ন করেন, দায়ের করেন, তাকে বলা হয় আপিল। লিখে ফেলবেন যাদের বিষয়টা জানা আছে। আবার বলি, নিম্ন আদালতের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে নিম্ন আদালতের রায় বাতিল, সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য যে দরখাস্ত দায়ের করেন তাকে বলা হয় আপিল। অর্থাৎ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে বা সংক্ষুব্ধ পক্ষ, নিম্ন আদালতের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত করেন তাকে বলা হয় আপিল। লিখে ফেলেন দেখি কারা আমার এই বিষয়টা জানলেন। এই যে করিম যখন দায়িক, তিনি সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে গেলেন। এখন সংক্ষুব্ধ হওয়ার পরে তিনি কি করলেন, উচ্চ আদালতে এই ডিক্রির বিরুদ্ধে কি করতে হবে, আপিল করবেন, আপিল। এখন আমাকে কমেন্ট করবেন, এই যে আপিলের কথাটা বললাম, এই আপিল কত দিনের মধ্যে দায়ের করতে হবে, কমেন্ট করবেন সবাই, কমেন্ট করবেন। প্রথমে আমরা আপিল কি, আপিল কাকে বলে এটা জানলাম, আপিল কাকে বলে এটা জানলাম, আপিলের সংজ্ঞা জানলাম, পরে আমরা মূল ধারা আলোচনা করব। এখন দেখেন কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হয়। দেখেন, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, এই তিনটা আদালতে আমরা জানি মূল মামলা দায়ের করা যায়, তাই না? আমরা জানি, দেখেন একটু ভালো করে খেয়াল করবেন সবাই, হ্যাঁ, আমরা জানি সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, এই তিনটা আদালতে মূল মামলা দায়ের করা যায়। তাহলে সহকারী জাজ আদালতে আমরা জানি তার আর্থিক এখতিয়ার 1 থেকে 15 লক্ষ টাকা, 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। তো সহকারী জাজ আদালতের কোনো ডিক্রি বা আদেশ বা রায়ের বিরুদ্ধে যদি আপিল করতে চান, কোথায় আপিল করতে হবে? আপিল হবে জেলা জাজ আদালতে, আপিল জেলা জাজ আদালতে। তার তামাদি মেয়াদ কত? তামাদি মেয়াদ হচ্ছে 152 আর্টিকেলে 30 দিন। সবাই লিখে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ। সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার কত? তার আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে তার আপিলও হচ্ছে জেলা জাজের নিকট, তার আপিলও করতে হবে 152 আর্টিকেল, তামাদি মেয়াদ 30 দিন। যুগ্ম জেলা জাজ, প্রশ্ন দেখেন, যুগ্ম জেলা জাজের আপিলটা 2 ভাগে বিভক্ত। যুগ্ম জেলা জাজের আপিল 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এই যুগ্ম জেলা জাজের আর্থিক এখতিয়ার কত? কমেন্ট করবেন।
যুগ্ম জেলা জাজের আর্থিক এখতিয়ার কত? দেখেন সহজ কথা, সহকারী সিনিয়র সহকারী আপিল দায়ের করতে হলে জেলা জাজের নিকট 152 আর্টিকেলে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, লিমিটেশন অ্যাক্টের 152 আর্টিকেল। সো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি কমেন্ট করবেন। যুগ্ম জেলা জাজ, যুগ্ম জেলা জাজ এই ব্যক্তির আর্থিক এখতিয়ার কত? অসীম। অসীম, ভেরি গুড, অসীম, সীমাহীন বা অসীম। তার কোনো আর্থিক এখতিয়ারের সীমাবদ্ধতা নাই। তিনি ইচ্ছা করলে 10 কোটি টাকার মামলা করতে পারেন, 100 কোটি টাকার মামলাও তার আদালতে দায়ের করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি, তিনি ধরেন যুগ্ম জেলা জাজ কি করলেন? যুগ্ম জেলা জাজ 30 কোটি টাকার একটা, 30 না, ধরেন 8 কোটি টাকা, 8 কোটি টাকার একটা মামলা ডিক্রি দিলেন মূল্যবানের। আপিল কোথায় হবে বলেন? আপিল কোথায় হবে? তিনি যুগ্ম জেলা জাজ 8 কোটি টাকা পর্যন্ত একটা মামলার ডিক্রি প্রদান করলে আপিল কোথায় হবে? কমেন্ট করবেন। এই প্রশ্নগুলোই অনেকেই কনফিউজড হয়ে যায়, বুঝেন না। যুগ্ম জেলা জাজ 8 কোটি টাকা মূল্যবানের একটা ডিক্রি যদি তিনি প্রদান করেন, আপিলটা কোথায় হবে? এটা হচ্ছে প্রশ্ন। ভেরি গুড, লাবণ্য শেখ, চমৎকার। তবে প্রশ্ন এখানেও আছে, শারমিন, লাবণী, সব লাবণী, রুজা, সবাই কমেন্ট দিয়েছেন সঠিক উত্তর। তবে কেন হবে হাইকোর্টে? কেন হবে হাইকোর্টে? এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনাদের নিকট। উত্তর সঠিক। কেন হবে হাইকোর্টে? এটা আমাকে বলেন। প্রশ্নটা বেশি বেশি পানি পান করতে হবে। বলেন তো কেন হবে হাইকোর্টে? ভেরি গুড, আবুল কালাম আজাদ, চমৎকার প্রেজেন্টেশন, চমৎকার। কারণ যুগ্ম জেলা জাজের যে বিষয়টা 5 কোটি প্লাস যদি মূল্যবানের কোনো ডিক্রি প্রদান করেন তখন হাইকোর্টে যাইতে হবে। কারণ জেলা জাজের আর্থিক এখতিয়ার হচ্ছে মাত্র 5 কোটি টাকা পর্যন্ত। 5 কোটি টাকার উপরে হলে হাইকোর্টে যাইতে হবে। তো জেলা জাজ তো এখানে 5 কোটি টাকা পর্যন্ত তিনি মূল্যবান বিচার করতে পারেন। তাহলে 5 কোটির নিচে যদি কোনো 5 কোটির নিচে 5 কোটি অনূর্ধ্ব 5 কোটির নিচে যে সকল মামলা তিনি ডিক্রি দিবেন বা রায় দিবেন বা আদেশ দিবেন, সেই মামলাগুলো আপনাকে আপিল করতে হবে জেলা জাজে। তাহলে এই যে আমি বললাম দুইটা কথা বললাম, যুগ্ম জেলা জাজের আপিল এখতিয়ার, যুগ্ম জেলা জাজের ডিক্রির বিরুদ্ধে 2টা আদালতে আপিল দায়ের করা যাবে। দেখেন তাহলে কোন বিষয়টা মনে রাখতে হবে। এই যে 5 কোটি টাকা প্লাস হলে হাইকোর্টে, যুগ্ম জেলা জাজ যখন 5 কোটি টাকার উপরে কোনো ডিক্রি প্রদান করবেন বা কোনো আদেশ দিবেন, সেই আদেশ বা ডিক্রির বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান, সেই আপিলটা দায়ের করতে হবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। এবং 5 কোটি টাকার নিচে যদি তিনি কোনো ডিক্রি বা আদেশ দেন, আপিল করতে হবে জেলা জাজ আদালতে। কথা ক্লিয়ার? কমেন্ট করবেন। ঠিক আছে? এই যে আপিল 2 জায়গায় করা যায় এটা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপিলটা 2 জায়গায় করলাম, একটা আপিলের এখতিয়ার জেলা জাজ, আরেকটা এখতিয়ার হচ্ছে হাইকোর্ট। আমরা ইতিমধ্যেই অনেকেই কমেন্ট দিয়েছেন 90 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে। 90 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে হাইকোর্টে। 90 দিন তামাদি মেয়াদ লিমিটেশন অ্যাক্টের কত আর্টিকেলে বলা আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, ভেরি গুড, চমৎকার।
যারা বুঝতে পেরেছেন, যারা বুঝেননি কমেন্ট করবেন। কমেন্ট করবেন যে স্যার আমি বুঝতে পারিনি, আবার বলেন, আমি আবার বলবো, 10 বার বলবো, নো প্রবলেম। 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিলের বিধান। দেখেন, এই আপিলটাই যদি আপনি হাইকোর্টে করেন তামাদি মেয়াদ 90 দিন। এই আপিলটাই যদি জেলা জাজে করেন 30 দিনের মধ্যে করতে হবে। চমৎকার শারমিন লাবণী, চমৎকার 156 আর্টিকেলে বলা হচ্ছে। দেওয়ানি আপিল, দেখেন দেওয়ানি আপিল দুইটা ভাবে করা যায়, একটা জেলা জাজের নিকট, একটা হাইকোর্টের নিকট। কথা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে আমরা আপিল কাকে বলে? নিম্ন আদালতের কোনো রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ সেই ডিক্রি সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য উচ্চ আদালতে যখন মেমোরেন্ডাম আকারে কোনো দরখাস্ত দায়ের করেন তাকে বলা হয় আপিল। এই আপিলটা কোন আদালতের আপিল কোথায় দায়ের করা যায়, ইতিমধ্যে আমরা এই বিষয়টা জানলাম। এখন আমরা জানব 96 ধারাতে কি বলা হয়েছে। 96 ধারাতে আমরা সবাই চলে যাচ্ছি। মূল ডিক্রি হতে আপিল। মূল ডিক্রি, দেখেন আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত, এখানে 3টা আপিলের বিধানের কথা বলা হয়েছে, 3টা উপধারা আছে। 96 ধারাতে বলা হচ্ছে মূল ডিক্রি হতে যখন আপিল করবেন, মূল ডিক্রি, এই যে ধারার বিষয়বস্তুটা আপনাকে বুঝতে হবে। 96 ধারাতে বলা হচ্ছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। অরিজিনাল ডিক্রি বা মূল ডিক্রিটা কি? মূল ডিক্রিটা হচ্ছে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত যে ডিক্রিটা প্রদান করবেন, মানে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি ডিক্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন প্রত্যেকটি আপিল আদালতে আপিল দায়ের করতে হবে। এখন আমার প্রশ্ন, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোনগুলো? এটা আপনাকে কমেন্ট দিতেই হবে। আমি এটা কমেন্ট দিতে পারলেই বুঝবো আপনারা বুঝে গেছেন। আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোনটি? আদি এখতিয়ার, এটা না বুঝতে পারলে বুঝবো আপনারা বুঝেননি। আদি এখতিয়ার আদালত কাকে বলে বা কয়টি, কি কি? প্রশ্ন, আদি আইন এর গবে, মানে আইন একতরফা। আরে বাবা, আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর করবেন। আদি এখতিয়ার আদালত, নুসরাত জাহান সিফা, চমৎকার চমৎকার। সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, রত্না নদী, চমৎকার। এই যে প্রথমে যে 3টি আদালত দেখালাম, যে এটি হচ্ছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত। অর্থাৎ একটা মামলা আপনি প্রথমে কোন আদালতে দায়ের করবেন, একটা মোকদ্দমা আদালত গ্রহণ করবে, বিচার করবে, এই ক্ষমতাটুকু কোন আদালতের আছে, এটাই হচ্ছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত। 3টি আদালত হচ্ছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত। ইতিমধ্যে রুজা রহমান জেম রবি কমেন্ট দিয়েছেন, যুগ্ম জেলা জাজ, সিনিয়র সহকারী জাজ, সহকারী জাজ, এই যে 3টা আদালত, এই আদালত 3টাকে বলা হয় আদি এখতিয়ার সম্পন্ন আদালত। তারা যদি কোনো ডিক্রি প্রদান করেন তাহলে ওই যে ফরম্যাটটা দেখালাম, কোন আদালতের ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে। সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ কোনো ডিক্রি দিলে আপিল করতে হবে জেলা জাজের নিকট। যুগ্ম জেলা জাজ 5 কোটি টাকার নিচে যদি কোনো ডিক্রি দেয়, আপিল করতে হবে জেলা জাজের নিকট। 5 কোটি টাকার ঊর্ধ্বে দিলে হাইকোর্টে। সহজ বিষয়, সহজ। এখন প্রশ্ন দেখেন, 96 ধারার মূল কথাটা কি? মূল ডিক্রি মানে আদি এখতিয়ার সম্পন্ন, এই যে 3টা আদালত, আদি এখতিয়ার সম্পন্ন আদালত হতে যদি আপনি আপিল করতে চান তাহলে যে কোনো আদালতে আপিল দায়ের করতে হবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার ধারা, উপধারা। সবচাইতে গুরুত্বপূর্ণ 1 নাম্বার উপধারা হচ্ছে দুতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল। দুতরফা ডিক্রি, এটাও মনে রাখতে পারেন। 1 নাম্বার মানে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত ডিক্রি দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়, বা দুতরফা ডিক্রি আপিল। 2 নাম্বার হচ্ছে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল, এক্স পার্টি ডিক্রি। এক্স পার্টি, এই যে
আমরা এক্সপার্টি ডিগ্রিটা কখন হয় বলেন তো দেখি, কখন এক্সপার্টি ডিগ্রি হয়? যারা আমার প্রথম ক্লাসটা ভালোভাবে মনোযোগের সাথে দেখেছেন তারা কিন্তু চমৎকারভাবেই এই উত্তরটা করে ফেলতে পারেন। এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি কখন হয়? এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই বেসিক জিনিসগুলো যদি জানা থাকে আপনি আইনজীবী। গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, কমেন্ট করবেন, দ্রুত দ্রুত কমেন্ট করবেন। মৃদুল চক্রবর্তী, চমৎকার। আমি স্কুলের ডিগ্রিতে যাই নাই, জিএম রুবি আপডেট কেন তো? ভেরি গুড। রত্না নদীরটা 100% রাইট। এই যে একটা মামলা সমন যাওয়ার পর, সমন প্রাপ্তির পর, একটা মামলা সমন প্রাপ্তির পর দেখা যাচ্ছে যখন বিবাদী জবাব দাখিল না করে, বিবাদী তার রিটেন স্টেটমেন্ট বা জবাব না দেয় বা দাখিল না করে, জবাব দাখিল না করে বা হাজির না হয়, সমন পাওয়ার পর হাজির না হলে বা জবাব দাখিল না করলে তাকে সময় দেওয়া হয় প্রথম 30 দিন, আরও যোগ করা হয় 30 দিন, মোট হচ্ছে 60 দিনের মধ্যে যখন বিবাদী কি না করে, হাজির না হয়, তার জবাব দাখিল না করে, তখন কিন্তু আদালত একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি প্রদান করেন। এই এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কি? প্রশ্ন কিন্তু এইবার আসছে লিখিত পরীক্ষায়। সো আপনার এমসিকিউ পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসতে পারে, প্রশ্নটি আসতে পারে। তো এটাই মনে রাখবেন, এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি কখন হয়? কখন হয়? সমন পাওয়ার পরে বিবাদী যখন জবাব দাখিল না করে, হাজির না হয়, তখনই এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি হয়। একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কি? 96-2 ধারাতে বলা হচ্ছে এখানেও আপনি আপিল করতে পারবেন। আরও কিন্তু প্রতিকার আছে, আমরা পড়ব, 9 আদেশে পড়ব। এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধেও প্রতিকার আছে, 9 আদেশে আমরা পড়ব। 13 বিধি 9 এবং 13 ক বিধিতে আমরা পড়ব। সেই দিকে যাচ্ছি না। শিরিন সুলতানা চমৎকার যুক্ত আছেন, আপিল করতে পারবে। হ্যাঁ, এই যে সেই যে এক্সপার্টি ডিগ্রি হলো সেটা রদ রহিত করার জন্য 13 কতে তিনি কি করতে পারবেন? সেখানেও প্রতিকার আছে, রদের জন্য প্রার্থনা করতে পারবেন। ওকে, তাহলে এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে। 3 উপধারাতে চলে যাচ্ছি। 96-3 উপধারা। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, সুলে ডিগ্রির বিরুদ্ধে, সুলে ডিগ্রিটা কি আপনাদেরকে জানতে হবে। সুলে ডিগ্রির বিরুদ্ধে নো আপিল, সুলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। প্রশ্ন কিন্তু এটা গুরুত্বপূর্ণ, সুলে ডিগ্রির বিরুদ্ধে কি করা যায় না, সুলে ডিগ্রির বিরুদ্ধে কি আপিল করা যায়? এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপোষ মীমাংসার মাধ্যমে যে ডিগ্রিটা হয়, আপোষ, এই যে বাদী যোগ বিবাদী, এই যে বাদী এবং বিবাদী উভয় পক্ষ যখন আপোষ মীমাংসার মাধ্যমে আদালতে একটা ডিগ্রি হয়, সেই ডিগ্রির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না? সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারবেন না। ওকে, নুসরাত জাহান সিফা মুসলিমা আক্তার, ওকে, আপিল চলে না, আপিল চলে না বা আপিল দায়ের করতে পারবেন না। একতরফা ডিগ্রি সরাসরি বাতিল করতে পারে 13 ক, কিন্তু 96-2 বলা হচ্ছে আপিলও করা যায়। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো আমরা 96 ধারার 3টা উপধারা যে বিষয়টা বলা হচ্ছে, মূল ডিগ্রি হতে আপিল মানে আদি এখতিয়ার সম্পন্ন। দেখেন, ধারা যারা বুঝেন না, আইনের ধারা মনে রাখতে পারেন না, এইভাবে পড়লে, ভেঙে ভেঙে পড়লে অবশ্যই মনে রাখবে। আমি মনে করি এইভাবে পড়লে কোনোদিন সারা জীবনে ভুলবেন না। আমি যে বলেছিলাম ক্লাসের পর ক্লাসে শিখিয়ে দেব, এই যে ক্লাসটা শেখাচ্ছি, একবার যদি লিখে ফেলেন, আগামীকাল অ্যাসাইনমেন্ট জমা দেন। আমার ক্লাসের নিয়ম, প্রত্যেকটা শিক্ষার্থী আজকে যা পড়াচ্ছি কালকে অ্যাসাইনমেন্ট দিবেন। এটা যদি একবার লিখেন, পড়েন, এটা কি আরও ভুলবেন? কমেন্ট করবেন তো। মনে থাকবে না? ইনশাল্লাহ মনে থাকবে অবশ্যই। হ্যাঁ, সবাই ইনশাল্লাহ বলবেন।
স্যার আর একবার বলেন। হ্যাঁ মসলউদ্দিন, আর একবার বলবো, অবশ্যই বলবো। সামারি করে দিচ্ছি। 96 ধারা, এই যে 96 আপোষের মাধ্যমে সুলে ডিক্রি, ওকে ডিক্রি বানানো হয় নাই, হ্যাঁ ডিক্রিটা বানানো হয় নাই মুসলিমা আক্তার। 96 ধারাতে বলছে আপিল। দেখেন মূল ডিক্রি হতে যখন আপিল করা যায়, মানে দুতরফা সূত্রে, দুতরফাটা কি, বাদী হাজির হলো, বাদী মামলা করলো, বিবাদী হাজির হলো, তাদের মধ্যে একটা সাক্ষ্য প্রমাণ শেষে চূড়ান্ত ডিক্রি হলো, এটাকে বলা হয় দুতরফা সূত্রে ডিক্রি। এটাকে বলা হয়, হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে, দুতরফা সূত্রে ডিক্রি। এই যে দুতরফা সূত্রে ডিক্রি হওয়ার পরে এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবে। তারপরে 96 2 উপধারাতে বলা হচ্ছে একতরফা বা এক্সপার্টি ডিক্রি, তার বিরুদ্ধেও আপিল করা যায়। একতরফা ডিক্রি মানে বিবাদী হাজির না হলে, জবাব দাখিল না করলে, তখন আদালত একতরফা বাদী পক্ষে ডিক্রি দিয়ে দেন, এটাকে বলা হয় একতরফা ডিক্রি। এই একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যাবে। সুলে ডিক্রি 3 নম্বরে বলছে আপোষ মীমাংসার মাধ্যমে বাদী মামলা করলো, আসামি হাজির হলো, উভয় পক্ষ আপোষ হয়ে গেল। আপোষ হওয়ার পরে আদালতকে জানালো, মাননীয় আদালত আমরা উভয় পক্ষ আপোষ মীমাংসা হয়ে গিয়েছি, তখন আদালত আপোষের ভিত্তিতে একটা ডিক্রি প্রদান করেন, এটাকে বলা হয় সুলে ডিক্রি। সুলে ডিক্রি বা দেখেন এই যে কিছু প্রশ্ন, হ্যাঁ কম্প্রোমাইজ ডিক্রি বা সুলে ডিক্রি, হ্যাঁ কন্টেস্টিং স্যুট। কন্টেস্টিং স্যুট হচ্ছে দুতরফা সূত্রে ডিক্রি। কন্টেস্ট করলো আর কি, এটাই আপনি বুঝে নেবেন। ওকে মনে থাকবে? 96 ধারা মনে থাকবে? বুঝতে পেরেছেন? এখন সবাই কমেন্ট করবেন। মানে দুতরফা সূত্রে ডিক্রি, একতরফা সূত্রে ডিক্রি, সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। মনে রাখেন, মনে থাকবে কিনা বলেন। দুতরফা ডিক্রিটা কি? দুতরফা ডিক্রি মানে ধরেন বাদী মামলা করলো, বিবাদী আদালতে হাজির হলো, বিবাদী হাজির হয়ে তিনি মামলা চ্যালেঞ্জ করলেন, ইস্যু গঠন হলো, তারপরে উভয়ের মধ্যে কি হলো, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত কি করলেন, চূড়ান্ত একটা ডিক্রি দিলেন। এই যে উভয়ের মধ্যে যখন শুনানি হয়ে একটা ডিক্রি শেষ হয়, মানে বাদী মামলা করার পরে আদালতে বিবাদী হাজির হলো, তিনিও সাক্ষ্য দিলেন, বাদী সাক্ষী দিলেন, জেরা হলো, একবার স্বাভাবিকভাবে দুই পক্ষ মিলে একটা মানে দেখা যাচ্ছে বাদী মামলা করার পরে বিবাদী হাজির হয়ে যখন প্রতিযোগিতা করে, চ্যালেঞ্জ করে, এইভাবে যখন একটা ডিক্রি হয়, এটাকে বলা হয় দুতরফা সূত্রে ডিক্রি। হ্যাঁ দুই পক্ষ যখন চ্যালেঞ্জ হয়, বুঝেছেন? ওকে ওকে ওকে। তো এখন আমরা দেখি আরেকটা বিষয় দেখব, এটা মনে রাখবেন, কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, কোন কোন ডিক্রির বিরুদ্ধে, যারা জানেন কমেন্ট করে ফেলেন, কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। এই তিনটা জেনে রাখেন, একটা প্রশ্ন কমন পাবেন। কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, এইটুকু জানলে একটা প্রশ্ন কমন, একটি এমসিকিউ কমন, কারণ এগুলো প্রবলেমেটিক প্রশ্ন থাকে, প্রশ্ন এখান থেকে হয়, এখান থেকে প্রশ্ন হয় মানে আপনি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, তাহলে আমরা দেখি। তাহমিনা ইসলাম ধন্যবাদ দেওয়ার কারণ জানাবেন। 1 নম্বরে জানলাম এই যে 96-3 সুলে ডিক্রি, এই সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, ঠিক আছে। 2 নাম্বার দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন, নয় ধারা, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা, এই যে 9 ধারার বিরুদ্ধেও আপিল চলে না। প্রিন্স মাহমুদ কোন কোন ধারা পড়ানো হয়েছে তার লিস্ট উল্লেখ করে দিলে ভালো হয়, কারণ নানান বিষয় এর জন্য আমরা সবাই হয়তো সব ক্লাস করা সম্ভব হয়নি, তাই ধারাগুলো উল্লেখ করে দিলে পড়ে নিতে পারবো। কি ধারা উল্লেখ করে দেব? আজকে মানে কি অপ্রাসঙ্গিক কমেন্ট করেন আপনি,
এখন পড়াচ্ছি, পড়াটা ভালোভাবে পড়েন। এগুলো নিয়ে আপনি গ্রুপে লিখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। ঠিক আছে, দেখেন 96 ধারা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। আরো বলেন তো কোন কোন আপিল চলে না আর কোন কোন বিষয়ে? মধ্যস্থতা, মধ্যস্থতা, মধ্যস্থতা ডিগ্রির মাধ্যমে। এই যে 89 ক ধারায় মধ্যস্থতার মাধ্যমেও যদি কোনো ডিগ্রি হয় তার বিরুদ্ধেও আপিল চলে না। এখন স্মল কজেস কোর্ট কোনো ডিগ্রি দিলে, স্মল কজেস কোর্ট, ঠিক আছে, স্মল স্বল্প এখতিয়ার আদালত আছে না, স্বল্প এখতিয়ার আদালত, স্বল্প এখতিয়ার আদালত যদি কোনো ডিগ্রি দেয়, কোনো ডিগ্রি প্রদান করে, তার বিরুদ্ধেও আপিল চলে না। তাহলে দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা বিষয় আপনাদেরকে বললাম, ঠিক আছে, চারটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপিলের ডিগ্রি দিল একটা আপিল আদালত, আপিল আদালত যদি কোনো ডিগ্রি দেয়, আপিল আদালত ডিগ্রি দিলেন, এই যে আপিল আদালত যখন একটা ডিগ্রি দিলেন, সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল আদালত কোনো ডিগ্রি দিলে সেই ডিগ্রির বিরুদ্ধেও আবার পুনরায় দ্বিতীয় আপিল করা যায় না, দ্বিতীয় আপিলের সুযোগ নাই। ও আচ্ছা আচ্ছা, দুতরফা ডিগ্রি বুঝতে পেরেছেন, ধন্যবাদ, ওয়েলকাম। দেখেন 5টা বিষয়ে কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আমি বলেছি লিখিত সহ কভার হয়ে যাবে, এইভাবে পরে লিখিত সহ কভার হয়ে যাবে। কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না? আপিল চলে না কোন কোন ডিগ্রির বিরুদ্ধে? 96(3) সুলে ডিগ্রির বিরুদ্ধে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলার ক্ষেত্রে, মধ্যস্থতার ডিগ্রি 89 ক ধারার বিরুদ্ধে, স্বল্প এখতিয়ার আদালত যদি কোনো ডিগ্রি প্রদান করেন সেই ডিগ্রির বিরুদ্ধে, আপিল আদালত যদি দেখা যাচ্ছে আপনি আপিল দায়ের করলেন, আপিল আদালত একটা ডিগ্রি দিলেন, ওই ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু আপনার আপিল চলবে না। কমেন্ট করবেন বুঝতে পেরেছেন। 5টা হলো তাহলে স্যার? 5টা, ভেরি গুড, 5টি। এই 5টি আমি লিখেছি, আরো যদি 2-1টা থাকে আপনারা দেখবেন, আমি মনে করি আর নাই। আপিল চলে না কোন ক্ষেত্রে? 96(3) সুলে ডিগ্রি, 9 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা, মধ্যস্থতা 89 ক, স্বল্প এখতিয়ার আদালত যদি ডিগ্রি দেন এবং আপিল আদালতের ডিগ্রির বিরুদ্ধে পুনরায় দ্বিতীয় আপিল চলে না। ওকে, হ্যাঁ ভাইও সাংবাদিক সাহেব, আমি তো ক্লাসে। কি বিষয়? হ্যাঁ, ওই যে মামলাটা বিষয়ে। আচ্ছা, বিষয়টা বলে দিই 1 মিনিট। হ্যাঁ, ওই মামলাটা দায়ের করার পরে ডাইরেক্ট ওয়ারেন্ট হয়েছে, হ্যাঁ, আর সরাসরি ওয়ারেন্ট হয়েছে, হ্যাঁ সরাসরি ওয়ারেন্ট হয়েছে। আর আসামিদেরকে বলা দরকার নাই, আমি ওয়ারেন্টটা রবিবারে, রবিবার তো কোর্ট বন্ধ, হ্যাঁ, সোমবারে আমি ওয়ারেন্ট ইস্যু করব। ওয়ারেন্টে ধরুক, আসামি ধরার পরে তারা যদি আপোষে আসবে, আগে কিছু জানানোর দরকার নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এই যে চারটি ডিগ্রির কথা বললাম, 5টি ডিগ্রি, এর বিরুদ্ধে আপিল চলে না। ওকে ওকে, এখন আমরা দেখেন কিছু প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা দেখি কমেন্ট করেন কারা কারা পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর 10 মিনিট ক্লাস নেব, ঠিক আছে? 10 মিনিটের মতো ক্লাস নেব, কারণ এখন অল্প অল্পই পড়েন, বেশি পড়ব কখন? যখন পরীক্ষা কাছাকাছি আসবে। হ্যাঁ, তাজাম্মুল আলী তানিম, বুঝতেছি স্যার। ওকে, এখন দেখেন প্রশ্ন, একটা প্রশ্ন করি। দেখেন, সুলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিজারের কোন ধারায় বর্ণিত আছে? 15তম বিজিএস পরীক্ষার প্রশ্ন। সুলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না কোথায় বর্ণিত আছে? 96(1), 96(2), 96(3), 98 ধারা কোথায় বলা আছে? প্রশ্নের উত্তর করে ফেলেন চমৎকার ভাবে। ওকে, চলে যাচ্ছি 96 এর পরে 97 ধারাতে। এই যে এইটুকু থেকে একটা প্রশ্ন, 2টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। ভেরি গুড, আসাদুল ইসলাম আছাদ,
চমৎকার চমৎকার। 97 ধারাতে চলে যাচ্ছে সবাই। প্রাথমিক ডিগ্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল। প্রাথমিক ডিগ্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল। মূল কথাটা হচ্ছে এটা, 97 ধারা। প্রাথমিক ডিগ্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল। দেখেন, আমরা জানি ডিগ্রি কয় প্রকার? 2 প্রকার, প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি। কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। ডিগ্রি কত প্রকার? আমরা সকলেই জানি ডিগ্রি হচ্ছে 2 প্রকার। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি 2 প্রকার। 1 নাম্বার প্রাথমিক ডিগ্রি, সেকেন্ড চূড়ান্ত ডিগ্রি। এখন দেখেন, একটা মোকদ্দমা, খেয়াল করবেন, একটা মোকদ্দমা চলমান থাকা অবস্থায়, এই মোকদ্দমাটা যখন আদালতে চলমান আছে, এই মোকদ্দমাটা চলমান থাকা অবস্থায় আদালত একটা প্রাথমিক ডিগ্রি প্রদান করলেন। এই মোকদ্দমাটা চলমান থাকা অবস্থায় আদালত একটা প্রাথমিক ডিগ্রি প্রদান করলেন। এখন সংক্ষুব্ধ পক্ষ কি করলেন না? সংক্ষুব্ধ পক্ষ এই যে প্রাথমিক ডিগ্রি, এর বিরুদ্ধে আপিল করে নাই, আপিল করেনি। তিনি কি করলেন? এটার বিরুদ্ধে আপিল করে নাই। এখন চূড়ান্ত ডিগ্রি যখন প্রচারিত হলো, তখন সংক্ষুব্ধ পক্ষ এর বিরুদ্ধে আপিল করলো। এখন দেখেন, আপনি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করেন নাই, কিন্তু চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করেছেন, আপিল করেছেন। ওকে, চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করেছেন। হ্যাঁ, এত ফোন আসলে কিভাবে হবে? হ্যাঁ, এত হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি তো এখনো ব্যস্ত। আচ্ছা, কত পরে দিন তাহলে? দরকার আছে আর 5 মিনিট পরে, 10 মিনিট, 10 ক্লাস আর 10 মিনিট হবে, 10। এখন দেখেন, ডিগ্রি 2 প্রকার, প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি। একজন ব্যক্তি, আদালত যখন একটা মোকদ্দমায় প্রাথমিক ডিগ্রি দিলেন, সংক্ষুব্ধ পক্ষ প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করলো না, আপিল করে নাই। দেখেন, পরবর্তীতে তিনি চূড়ান্ত ডিগ্রি হলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করলেন। এখন এই যে সংক্ষুব্ধ পক্ষ, তিনি যদি প্রথম প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে, এই যে প্রাথমিক ডিগ্রি, এই প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করে না থাকে, প্রথমে চূড়ান্ত ডিগ্রির সময় তিনি প্রাথমিক ডিগ্রি নিয়ে কোনো আপত্তি করতে পারবে না। এক কথা। আবার বলি, একটা মোকদ্দমা চলমান থাকা অবস্থায় আদালত একটা প্রাথমিক ডিগ্রি প্রদান করলেন, পরবর্তীতে আদালত চূড়ান্ত ডিগ্রি প্রদান করলেন। এখন প্রাথমিক ডিগ্রি যখন প্রদান করেছিল আদালত, তখন সংক্ষুব্ধ পক্ষ ওই প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কি করে নাই? আপিল করেনি। চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে যখন তিনি আপিল করেন, তিনি প্রাথমিক ডিগ্রি নিয়ে কি করেন? আপত্তি তুলেন। আদালতে এখানে আপত্তি করা যাবে না। আপনি যদি প্রথমে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করে থাকেন, চূড়ান্ত ডিগ্রির সময় আপিল করলেও প্রাথমিক ডিগ্রি নিয়ে আপিল করলে সেটা অগ্রাহ্য হবে। চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল না করে থাকলে সেটা নিয়ে আপত্তি উত্থাপন করা যাবে না, আপত্তি তোলা যাবে না। প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। কে বলছে? আপিল করা যাবে, শিরিন সুলতানা। প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, এটা ভুল। শিরিন সুলতানা, এটা ভুল, বুঝতে ভুল হয়েছে আপনার। যাবে, চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, কিন্তু প্রাথমিক ডিগ্রি নিয়ে আপত্তি করতে পারবেন না। এটাই হচ্ছে মূল কথা। প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে যদি আপিল না করে থাকেন, পরবর্তীতে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু প্রাথমিক ডিগ্রি নিয়ে কোনো আপত্তি তোলা যাবে না।
97 ধারার মূল কথা এটা। শিরিন সুলতানা চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবে, কিন্তু প্রাথমিক ডিক্রি নিয়ে আপত্তি করা যাবে না। দেখেন বলা হচ্ছে, ধারাটা পড়ে শোনাই। প্রাথমিক ডিক্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিক্রি হতে আপিল। এখানে বলা হচ্ছে আপিল ফ্রম ফাইনাল ডিক্রি হোয়েন নো আপিল ফ্রম প্রিলিমিনারি ডিক্রি। বলা হচ্ছে প্রাথমিক ডিক্রি নিষ্পত্তি হওয়ার পর তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করে নাই, পরবর্তীতে চূড়ান্ত ডিক্রি দেওয়ার পরে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা হলে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে কোনো আপত্তি তোলা যাবে না। আপনি চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন, কিন্তু প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে প্রথম যদি আপিল না করে থাকেন সেটা নিয়ে আপত্তি করা যাবে না। হ্যাঁ, প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপত্তি তোলা যাবে না, আপিল তো করাই যাবে না প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে। হ্যাঁ, চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, বা প্রাথমিক ডিক্রি নিয়ে কোনো আপত্তি করা যাবে না। রোজা রহমান চমৎকার। ওকে, একটা প্রশ্ন করা হয়েছে, দেখেন চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? আপিল, রিভিউ, রিভিশন, রেফারেন্স। এখানে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে সবগুলি প্রতিকার। চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে? আপিল করতে পারে। চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, তবে উহা সঠিকতা নিয়ে প্রশ্ন বা আপত্তি করা যাবে না। সঠিকতা না ভাই, বুঝেন নাই কেন? এটা বুঝতেছেন না কেন? ধরেন আদালত প্রথমে একটা প্রাথমিক ডিক্রি দিল, এই প্রাথমিক ডিক্রি দেওয়ার পরে এখানে আপিল করা হলো না, আপিল করে নাই, প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল করলো না। পরবর্তীতে মামলা চলমান অবস্থায় যখন মামলা শেষ হলো, চূড়ান্ত ডিক্রি হলো, তখন চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। তবে এই যে প্রাথমিক ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল যেহেতু করেন নাই, সেটা নিয়ে আপত্তি করা যাবে না। এর চাইতে সহজ ভাষায় আমি কি বোঝাবো বলেন? প্রাথমিক ডিক্রি হলো, প্রথমে একটা মোকদ্দমা চলমান, প্রাথমিক একটা ডিক্রি হলো, আপনি এর বিরুদ্ধে আপিল করেন নাই, পরবর্তীতে চূড়ান্ত ডিক্রি হলো, আপনি চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করলেন, কিন্তু প্রাথমিক ডিক্রি নিয়ে কোনো আপত্তি তখন করতে পারবেন না। 97 ধারা। ওকে, এখন বুঝতে পেরেছেন? কমেন্ট করবেন। দেখেন 98 ধারা, 2 বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্ত। 2 বা ততোধিক বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আপিল শুনানি হলে, দেখেন একটা আপিল শুনানি যখন হবে, 98 ধারাটা একটু গুরুত্বপূর্ণ। আপিল যখন শুনানি হয়, দেখা যাচ্ছে আপিলের জাজমেন্ট থাকেন, ধরেন 2 বা ততোধিক হতে পারে, ততোধিক 2 জন 4 জনও হতে পারেন বিচারক। হ্যাঁ, এখন এই যে আপিল শুনানির ক্ষেত্রে এখানে সংখ্যাগরিষ্ঠ যারা থাকবেন, সংখ্যাগরিষ্ঠের মতামত প্রাধান্য পাবে। ওকে, সংখ্যাগরিষ্ঠের মতামত প্রাধান্য পাবে। হ্যাঁ, আপিল শুনানির সময় 2 বা ততোধিক বিচারক কর্তৃক যখন একটা আপিল শুনানি হবে, তখন অধিকাংশের মানে সংখ্যাগরিষ্ঠ, এক কথায় মনে রাখেন 98 ধারাতে মনে রাখেন, একটা আপিল যখন শুনানি হবে 2 বা ততোধিক বিচারক থাকতে পারে। এই বিচারকগণের মধ্যে যাদের সংখ্যাগরিষ্ঠের মতামত, বিচারকগণের মধ্যে যারা বেশি সংখ্যাগরিষ্ঠ একটা মতামত প্রদান করবেন, তাদের মতামতটা এখানে প্রাধান্য পাবে। তাজাম্মুল আলী, প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করার সময় প্রাথমিক ডিগ্রি নিয়ে কোনো আপত্তি করা যাবে না। চমৎকার তাজাম্মুল আলী তানিম, চমৎকার, বিষয়টা বুঝতে পেরেছেন। তো বোরিং লাগবে অবশ্যই, বেশি ক্লাস এখন করা যাবে না, আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করব। তো আজকে আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাস করলাম। হ্যাঁ, প্রত্যেক দিন চর্চার উপর রাখবেন। আমরা আজ আলোচনা করলাম কালকের অ্যাসাইনমেন্ট, আগামী কালকের অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আপিল কি, আপিল কাকে বলে লিখবেন। আপিল কি, আপিল কাকে বলে, কোন আদালতের আপিল কোথায় দায়ের করা যায়, আদি এখতিয়ার সম্পন্ন আদালতের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করা যাবে, আপিল দায়েরের তামাদি মেয়াদ কত। প্রশ্নগুলো লিখে ফেলেন। আপিল কাকে বলে আমি লিখে দিচ্ছি, আগামী কালকের অ্যাসাইনমেন্ট।
আপিল কাকে বলে, কোন আদালতের আপিল কোথায় দায়ের হবে? তারপরে আপিলের তামাদি, অ্যাসাইনমেন্ট এবং 96, 98 তিনটা ধারা শিখবেন। মুসলিমা আক্তার প্রথম ক্লাসে যুক্ত হয়েছেন। আপনার প্রতি আমার একটা উপদেশ থাকবে, পরামর্শ থাকবে। আমাদের ইতিমধ্যে 3টা ক্লাস গ্রুপে দেওয়া আছে, রেকর্ড আছে। আপনি নিচের ক্লাসগুলো দেখে নেবেন। এইভাবে দেখেন, আমাদের গ্রুপে যাবেন, এই দেখেন আমাদের গ্রুপ মিশন এমসিকিউ ডিসেম্বর দুরন্ত ল একাডেমি। নিচে যাবেন, নিচে গেলেই ওই রেকর্ড ক্লাসগুলো আছে, দেখে নেবেন। হ্যাঁ, বাকি ক্লাসগুলো যারা নতুন যুক্ত হয়েছেন গত ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। ওকে, আগামীকালকে সন্ধ্যার মধ্যেই অ্যাসাইনমেন্ট জমা দিবেন প্রত্যেকেই। এই সপ্তাহে 3 দিনই ক্লাস। আগামীকাল ক্লাস দেখেন, একটু অনেকেই তো আমার চলে যাচ্ছে। আগামীকাল 10টা, শুক্রবার, আগামীকাল শুক্রবার 10টা, শনিবারও ক্লাস আছে। শনিবার এই সপ্তাহে 3টা ক্লাস, যেহেতু শনিবার রবিবার বন্ধ, শনিবারও ক্লাস 10টা 30। বাকি 2 দিনের ক্লাসের শিডিউল। আজকের ক্লাস শেষ, বিদায় নিচ্ছি। যারা যুক্ত ছিলেন দুরন্ত ল একাডেমিতে, আমি যুক্ত ছিলাম অ্যাডভোকেট আশরাফুল আলম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।